এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি ক্লাস কিভাবে তৈরি করতে হয় এবং সেই ক্লাসের অবজেক্ট কিভাবে বানাতে হয় এবং সেগুলোর ব্যবহার ইত্যাদি দেখব। তো চলেন তাহলে শুরু করি। তো এর জন্য আমি আমার পিসি থেকে জ্যাম সার্ভারটা স্টার্ট করলাম। আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটা ইউজ করবেন। সেটা হতে পারে ওয়াম্প, হতে পারে লারাগন, অথবা যারা লোকাল ডব্লিউপি ইউজ করে ওয়ার্ডপ্রেস লোকালি চালান তারাও চাইলে সেখানে পিএইচপি শিখতে পারেন। ওকে, এখন আমি রুট ফোল্ডারে চলে যাই। প্রথমে আমি HDDocs-এর ভিতরে একটা ফোল্ডার বানাবো, PHP এ নামে। এই ফোল্ডারটা আমি VS কোডে ওপেন করবো। এর উপর রাইট বাটন ক্লিক করলাম। উইন্ডোজ 11-এ আমি ইউজ করছি। তারপরে ওপেন উইথ কোড, এটাতে ওপেন করে নেই। ওকে, দেন এই ফোল্ডার ভিতরে আমি আর একটা ফোল্ডার তৈরি করে নিই। যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি এজন্য আমি আমার মতো করে এটা রেডি করছি। একটা ফাইল বানান, পিএইচপি ফাইল বানাবেন এইভাবে। ফাইল বানানোর পরে পিএইচপির কোড ব্লকটা আগে লিখে নেবেন। আচ্ছা, ক্লাস বানাতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্লাস নামে একটা কিওয়ার্ড আছে, অবশ্যই এই কিওয়ার্ডটা প্রথমে নিতে হবে। তারপরে স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে একটা ক্লাসের নাম দিব। নামটা কি দিব? যে কোনো নাম দিতে পারি, তবে নামটা যেন ভ্যালিড হয়। তো এক্ষেত্রে আমরা শিখেছি পিএইচপি যে ফাংশন তৈরি করা, মানে ফাংশনের নেম নেওয়ার ক্ষেত্রে যেই নিয়মগুলো, সেই নিয়মগুলো কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যেমন আমি দু একটা দেখাই। আমি চাইলে কিন্তু কোনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না। ওকে, এইভাবে নাম্বার দিতে পারবো, তবে পরে দিতে হবে। মিনিমাম একটা লেটারের পরে হলেও দিতে হবে, এইভাবে তাহলে হবে, সমস্যা নাই। ওকে, তো ক্লাস নামের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে যেটা ডেভেলপাররা শুরু থেকেই ইউজ করে এবং প্রায় আমি যতটুকু জানি যে সব প্রোগ্রামে সেভাবেই চলে। ওকে, তো সেটা হলো ক্যামেল কেস। এই নিয়মে ক্যামেল কেসটা কীরকম, যে প্রথমে ওয়ার্ড যতগুলোই থাকুক না কেন তার প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল দিতে হবে। ওকে, এরকম। তবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় যে এটা এরকমই দিতে হবে। এজন্য আমি প্রথমে বললাম যে এটা হলো স্ট্যান্ডার্ড নিয়ম। ঠিক আছে, ওকে। অথবা আমি যদি এখানে এরকম দিই, যে এরকমই দিই অ্যাপল মোবাইল, এটা কি হবে না? অবশ্যই হবে। কিন্তু ওই যে বললাম যে স্ট্যান্ডার্ড যে নিয়ম, সেটা হলো যদি মাল্টিপল ওয়ার্ড হয়, দুইটা হোক তিনটা হোক যে কয়টাই হোক, ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল দিবেন। এটাই হলো স্ট্যান্ডার্ড যে নিয়মের কথা আমি বললাম সেটা। ওকে, আচ্ছা, এখানে দুইটা ওয়ার্ড আছে। আমি চাইলে দুইটা ওয়ার্ডের মাঝে এরকম আন্ডার স্কোর দিতে পারি। ঠিক আছে, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার কিংবা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তারা এই নিয়মটা ফলো করতে পারেন। তবে এটার একটা সুবিধা আছে, সেটা হলো আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বানাই সেখানে অনেকগুলো পিএইচপি ফাইল থাকে, কারণ প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে পিএইচপি ফাইল নিতে হয়। তো এতগুলো ফাইল একটা করে ইনক্লুড করে নেওয়া অ্যাকচুয়ালি অনেক টাফ। তো সেজন্য আমরা কি করি, আমরা হলো অটোলোড, পিএইচপি যে ডিফল্ট বিল্ট ইন অটোলোড সিস্টেম আছে সেটা আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে
যদি আমরা ফাইলের নেমগুলো এইভাবে রাখতে চাই যে অ্যাপল মোবাইল ডট পিএইচপি, তাহলে আন্ডারস্কোর দিতে হবে। যখন আমরা অটোলোড করব, অটোলোড তো এই ক্লাস নেমের উপর বেস করেই হয়, তো তখন আমরা কি করি, এই আন্ডারস্কোরটা রিপ্লেস করে হাইফেন দিয়ে রিপ্লেস করে নিই, তাহলেই হয়ে যায়, অটোমেটিক লোড হয়। ওকে, তো আবার আমি চাইলে এটা আন্ডারস্কোর না ইউজ করেও করতে পারি, সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে ফাইলের নামগুলো এরকম হতে হবে, অথবা ক্লাসের নেম যেভাবে আছে এইভাবেও হতে পারে। আপনারা যদি ল্যারাভেল নিয়ে কখনো কাজ করেন বা করে থাকেন, তাহলে সেখানে দেখবেন যে ক্লাসের নেম যেরকম সেরকমই ফাইলের নেমগুলো হয়, ঠিক আছে? তো এইভাবেও ইউজ করতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে দুইটাই পপুলার যে স্ট্যান্ডার্ড নিয়ম দুইটা আছে, একটা হলো এরকম আর একটা হলো আন্ডারস্কোর দিয়ে। তো আন্ডারস্কোর দেওয়ার সুবিধা কি সেটা আমি বললাম। যদি আপনার ফাইলের নেমের ভিতরে হাইফেন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে, না হলে অটোলোডের ক্ষেত্রে সমস্যা হবে। মনে রাখবেন যেটা ইউজ করেন সেটা আপনাকে পুরো অ্যাপ্লিকেশনে ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, আমি এটাই রাখলাম। এরপরে কি করতে হবে, এরপরে হলো কার্লি ব্র্যাকেট, তারপরেই যত কোড আছে মোবাইল রিলেটেড যত কোড থাকবে সবগুলো এই ক্লাসের আন্ডারে বা ক্লাসের ভিতরে রাখব। এবার আসি, ক্লাসের ভিতরে কি আমরা ইচ্ছামতো কোড লিখতে পারবো, যেমন খুশি তেমন, যেভাবে আমরা নর্মালি পিএইচপি কোডে লিখি? না, ক্লাসের ভিতরে এখানে কিছু নিয়ম আছে, এর প্রসেস আছে, সেটাকে ফলো করতে হবে। যেমন আমি চাইলে এইভাবে একো করতে পারি না, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আন্ডারলাইন, তার মানে এটা এরর। আমি চাইলে এটা ব্রাউজারে দেখতে পারি। তো ব্রাউজারে আমি একটা ওপেন করি, ফাইলটা আমি ব্রাউজারে ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিনট্যাক্স এরর, একো যেটা ওই একো স্টেটমেন্টটাকে এরর ধরছে। আবার চাইলে আমি এইভাবে কিন্তু একটা ভেরিয়েবল নিতে পারি না, ঠিক আছে? এটাও এরর দিবে। তো আমি আগের এররটা কমেন্ট করে রাখি। এই যে দেখেন এটাও এরর দিয়েছে। এরপরে ধরেন আমি একটা কন্ডিশন দিই, ইফ কন্ডিশন, এটাও এরর দিবে। এটাকে কমেন্ট করে রাখি। এই যে দেখেন ইফ, এটাও এরর দিচ্ছে এখানে। তো বুঝতেই পারছেন, চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো কোড করতে পারবো না। তো এই কোডগুলো করতে তো পারবো, কিন্তু মেথডের ভিতরে করতে হবে। ক্লাসের ভিতরে মেথড থাকবে, তার ভিতরে এই কোডগুলো আমরা করতে পারবো, সমস্যা নাই। তো আমি একটা মেথড নিয়ে নিই। মেথড কি, আমরা নর্মালি পিএইচপিতে যে ফাংশন তৈরি করি ক্লাসের ভিতরে, সেটাকে বলে মেথড। যেমন আমি একটা মেথড এখানে তৈরি করে নিলাম। আপনি যদি খেয়াল করেন যে আমি মেথডের নাম দিয়েছি সব স্মল লেটারে এবং দুইটা ওয়ার্ডের মাঝে আন্ডারস্কোর দিয়েছি। যতগুলো ওয়ার্ড থাকবে আমি আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তো নিয়ম কি এটাই? না, এটা একটা পপুলার নিয়ম। যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন তারা দেখবেন যে ক্লাসের ভিতরে মেথডগুলো এইভাবে ইউজ হচ্ছে। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবেন তারা এইভাবেই ইউজ করবেন, এটাই ওয়ার্ডপ্রেসে প্রচলিত আর কি। কিন্তু অন্য কোনো ফ্রেমওয়ার্ক যেমন ল্যারাভেলে কিন্তু আবার এরকম দেখবেন, ল্যারাভেলে এটা বেশি পপুলার। ওকে, তো এখানে খেয়াল করেন আমি কিন্তু প্রথম লেটারটা এরকম ক্যাপিটাল দিই নাই। কেন দিই নাই? এটা দিলে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু এইটাই হলো নিয়ম, মানে এইভাবেই
চলে আসছে, ডেভেলপার এইভাবে ইউজ করে। এর কারণ হলো ক্লাস নেম এবং এই মেথডের নেমের ভিতরে তো আমাদের একটা ডিফারেন্স রাখতে হবে, তাই না? এটাই। তো এইভাবেও ইউজ করতে পারেন, আবার এইভাবেও ইউজ করতে পারেন। যেটাই ইউজ করবেন একটা জিনিসই মনে রাখবেন যে পুরো অ্যাপ্লিকেশনে ওই নিয়মটাই ফলো করবেন। আপনি একবার এরকম নিলেন, আবার আরেকবার এরকম নিলেন, এরকম না, ঠিক আছে? এটা দেখতে ভালো লাগবে না, প্রফেশনাল হবে না। ওকে, এবার আমি এখানে যদি একো করি, একো করে আমি দেখি যে কিছু হয় কিনা। সব ব্ল্যাঙ্ক, কোনো আউটপুট নাই। এখন আপনি ভাবছেন যে এখানে মেথড তৈরি করেছি, এই ফাংশন। আর একটা কথা মনে রাখবেন যে আমি যখনই মেথড বলবো তখনই আপনাকে বুঝে নিতে হবে যে কোনো ক্লাসের কোনো ফাংশনের কথাই কিন্তু আমি বলছি। আমি কিন্তু এটা বারবার বলবো না, আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে ক্লাসের ভিতরে যেসব ফাংশন আমরা তৈরি করি ওইগুলোকে ফাংশন না, ওইগুলোকে বলা হয় মেথড, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে এখন হয়তো ভাবছেন যে এখানে যদি এটা কল না করি তাহলে হয়তো এই একোটা আমরা এখানে দেখতে পাবো না। তো কল করলাম, দেখছেন এখানে সিনট্যাক্স এরর। তো এইভাবে হবে না, এইভাবে কাজ ক্লাসের ভিতরে এইভাবে করা যায় না। তো অ্যাকচুয়ালি এখানে কি হলো, এখানে কাজ করছে না কেন, এই একোটা দেখা যাচ্ছে না কেন? এটা হলো আমরা মাত্র ক্লাস বানালাম, যতক্ষণ না আমরা অবজেক্ট বানাবো এই ক্লাসের অবজেক্ট যতক্ষণ না আমরা বানাবো এই ক্লাসের কোনো মূল্য নেই, এর কোনো কাজই নাই এখানে। ওকে, তো তার মানে বুঝতে পারছেন যে ক্লাস এবং অবজেক্ট দুটা একসাথে জড়িত, আলাদা কিছু না, ঠিক আছে? দুটাকে আলাদা ভাবা যাবে না। ওকে, তো আমরা ক্লাস বানিয়েছি, তার মানে আমরা ব্লু প্রিন্টটা রেডি করেছি, নকশাটা রেডি করেছি, কিন্তু এর অবজেক্ট এখনও বানায় নাই। অবজেক্ট বানাবো, তো চলেন এবার অবজেক্ট বানাই। অবজেক্ট বানাতে হলে আমাকে প্রথমে কি নিউ নামে একটা কিওয়ার্ড নিতে হবে। নিউ, অবশ্যই নিউ নামে একটা কিওয়ার্ড নিতে হবে। তারপরে ক্লাসের নেম যেটা আছে এইটাই হুবহু এখানে তুলে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আমার অবজেক্ট বানানো হয়ে গেল। বাট আমি যদি এটাকে রিলোড করি, আবার ব্ল্যাঙ্ক, কারণ একোটা আছে গেট নেমের ভিতরে, যেহেতু এটা একটা মেথড। হয়তো ভাবছেন এইভাবে মেথডটা দিলেই হবে, না এভাবে দিলেও হবে না। তাহলে কিভাবে হবে? হ্যাঁ, আমরা একোটা দেখতে পারি, এখানে একটা ম্যাজিক মেথড আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কনস্ট্রাক্ট নামে। এই মেথডটা অটোমেটিক, মানে এই মেথডের ভিতরে যা থাকবে অটোমেটিক লোড হবে যখন আমরা অবজেক্টটা বানাবো, ঠিক আছে? এবং এই মেথডটা যেখানেই থাকুক না কেন, ক্লাসের ভিতরে শেষে লাস্টে থাকুক বা প্রথমে থাকুক, সবসময় ফার্স্টে এই মেথডটা কল হবে, অটোমেটিক কল হবে, এবং মেথডের ভিতরে যা কিছু থাকবে সবই রানিং হয়ে যাবে অটোমেটিক। এবং এটাকে বলা হয় ম্যাজিক মেথড, বিল্ট ইন, পিএইচপির বিল্ট ইন ক্লাসের। এরকম আরও অনেকগুলো ম্যাজিক মেথড আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আমি এই একোটা যদি এর ভিতরে অ্যাড করি তাহলে এখন আমরা কিন্তু আউটপুটটা দেখতে পাবো, এই যে। তো এখানে আমি কনস্ট্রাক্ট মেথড নিয়ে কাজ করব না, এই জন্য আমি রিমুভ করে দিলাম। জাস্ট দেখলাম যে আমার অবজেক্ট বানানোটা ঠিক আছে, এটা আমি দেখালাম। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু একটা ভেরিয়েবল নিয়েছি, বাট এই ভেরিয়েবলটা কিন্তু বাইরে এইভাবে অ্যালাউড না। চাইলে আমরা ভিতরে এইভাবে ভেরিয়েবল নিতে পারি। ধরেন এই ভেরিয়েবলটা নিয়ে যদি এখানে আমি একো করি তাহলে কোনো সমস্যা নাই। ওই যে আমি বললাম যে ভেরিয়েবল বা একো
এগুলো মেথডের ভিতরে নিয়ে যাবে। দেখুন এখন কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। ওকে, তো আমি এগুলো এর ভিতরে এইভাবে নিব না, আমি জাস্ট দেখালাম। ওকে, তো এখন এখানে আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো, আমি এটা কমেন্ট করে রাখি, আমি এটা ভার্ডাম করে দেখি যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে দেখেন যে অ্যাপল মোবাইল অবজেক্টের আইডি আছে কিন্তু কোনো প্রপার্টি নাই। তো আমরা একটা প্রপার্টি রেডি করি। এখানে প্রপার্টি বানাতে হলে এর আগে একটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে হবে। এইভাবে তো ভেরিয়েবল বানাতে হয় আমরা জানি, কিন্তু ক্লাসের ভিতরে মেথডের বাইরে ভেরিয়েবল অ্যালাউড না, কিন্তু আমরা প্রপার্টি নিতে পারি। কিন্তু তার আগে আমাকে অ্যাক্সেস মডিফায়ার অ্যাড করতে হবে, যেমন পাবলিক প্রোটেক্টেড, প্রাইভেট, এরকম বিভিন্ন রকম অ্যাক্সেস মডিফায়ার আছে। এর উপরে আলাদা ভিডিও থাকবে, সেখানে আমরা এগুলো জানব। তো আমি দেখেন এখানে প্রপার্টি নিলাম। এখন যদি আমি আবার রিলোড করি, এবার দেখেন যে অ্যাপল মোবাইল একটা অবজেক্ট, আর এই অবজেক্টের আইডি 1, আর একটা প্রপার্টি আছে, প্রপার্টির নাম হলো নেম এবং এর ভ্যালু হলো এটা। ওকে, তো বুঝতেই পারছেন যে অবজেক্ট কিন্তু এখানে তৈরি হয়েছে ঠিকঠাক মতো, কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু আমি চাচ্ছি যে এখানে এইভাবে এগো না, আমি এই যে প্রপার্টি যে ভ্যালুটা আছে এটা আমি দেখাবো। তাহলে কিভাবে দেখাবো? তাহলে যেটা করতে হবে, আমি যদি চাই যে এই অবজেক্ট বা কারেন্ট যে ক্লাস, এই ক্লাসের কোনো প্রপার্টিতে অ্যাক্সেস নিতে, তাহলে যেটা করতে হবে, দিস নামে একটা কিওয়ার্ড নিতে হবে, $, দেন দিস। এই দিস মানে হলো যে এই কারেন্ট অবজেক্ট, ওকে, বা কারেন্ট যে ক্লাস, এই ক্লাসের ভিতরে এই যে প্রপার্টির এখানে এইভাবে, যেহেতু এটা অবজেক্ট, আমরা তো জানি যে অবজেক্টে অ্যাক্সেস নিতে হলে এই সাইনগুলো অবশ্যই ইউজ করতে হবে। তারপরে কি করব? তারপরে $, নেম এভাবে দিব না, $, দেওয়ার দরকার নেই, নাম যেটাই থাকুক $, বাদে শুধু নামটাকে ইউজ করতে হবে। ওকে, কোনো এরর নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে গেট নেম, এই মেথডটা আমি এখানে এই মেথডে অ্যাক্সেস করব। তাহলে কিভাবে করব? তো এর আগে আমি দেখেছি যেভাবে অ্যাকচুয়ালি সম্ভব না, কিন্তু আমরা কি করতে পারি, আমরা এখানে এই যে অবজেক্ট এখানে বানালাম, এই অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা রাখতে পারি, ইকুয়াল এই যে। তো এইভাবে আর কি অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, তার মানে অবজেক্টটা এই ভেরিয়েবলে আছে। আমি যদি আবার ভার্ডাম করে দেখি, সেম জিনিস। ওকে, এবার আমি এই মেথডে অ্যাক্সেস নিতে পারবো, জাস্ট এই যে দেখেন, এর আগে কিন্তু আমরা এইভাবে নিতে পারছিলাম না, কারণ প্রথমে আমাদেরকে এই যে অবজেক্টটা বানাতে হবে, মানে অবজেক্টটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে প্রথমে, তারপরে অবজেক্টের বিভিন্ন মেথড প্রপার্টিতে অ্যাক্সেস নিতে হবে। তো অবজেক্ট এখানে ইনস্ট্যান্সিয়েট করছি, কিন্তু সেটাকে অবশ্যই একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, রেখে দেন এই যে ভেরিয়েবল অ্যাপল, এটা হলো অবজেক্ট। দেন এবার আমরা গেট নেম এই মেথডে অ্যাক্সেস নিয়েছি। এবার যদি আমি দেখি, এই যে এখন এই যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি, যেহেতু আমি এখান থেকে ইকো করছি, মেথডের মাধ্যমে শো হচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা কি করলাম এখানে, যে প্রথমে ক্লাস বানালাম। ক্লাস মানে এটা হলো ব্লুপ্রিন্ট, অবজেক্টের ব্লুপ্রিন্ট। এই যে অবজেক্ট আমরা বানিয়েছি, এই অবজেক্টের ব্লুপ্রিন্ট হলো এটা। এখন এই ক্লাসটাকে আমরা
এরকমভাবে বারবার অবজেক্ট বানাতে পারি, আবার আমরা অবজেক্ট বানাতে পারি। তো এটা আমি এখানে দেখাই আপনাদেরকে ভারডাম করে। এর আগেও আমরা দেখেছি, আরেকবার দেখি। ধরেন আমি ভারডাম এখানে আরেকবার ইউজ করলাম। এখানে খেয়াল করেন যে অ্যাপল মোবাইল অবজেক্ট, এই যে এখানে আইডি 1, এখানেও আইডি 1, তার মানে এই দুইটা কিন্তু আলাদা অবজেক্ট না, এই দুইটা একই অবজেক্ট। ওকে, কিন্তু আমি যদি একটা ভারডাম এই পাশে নিয়ে আসি, যেহেতু এখানে একবার আমি অবজেক্ট বানিয়েছি, এখানে আরেকবার অবজেক্ট বানালাম, তাহলে আমার হয়ে গেল দুইটা অবজেক্ট। এবার আমি রিলোড করি, এবার দেখেন এখানে 1 আর এখানে 2, তার মানে কি, যেহেতু আইডি ডিফারেন্ট, তার মানে এই অবজেক্ট কিন্তু আলাদা, দুইটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, তার মানে এই দুইটাকে আলাদা আলাদাভাবে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হলো আমার এখানে যে 1 2 এইভাবে সিরিয়াল আসছে, আপনার ওখানে নাও আসতে পারে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে পিএইচপির ভিতরে ভিতরে কিছু অবজেক্ট অটো রিলোড হয়ে যায়, অটোমেটিক লোড হয়, তখন এই আইডিগুলো চেঞ্জ হয়ে যায়, তখন হয়তো আপনার ওখানে 3 থেকে শুরু হতে পারে, 4 থেকে শুরু হতে পারে, এইভাবে। ওকে, আচ্ছা, তো এগুলো আমি রিমুভ করে দিই। এবার এই যে প্রপার্টির ভ্যালু এখানে আমি অ্যাসাইন করেছি, আমি চাচ্ছি এই ভ্যালুটা বাইরে থেকে অ্যাসাইন করব, ক্লাসের বাইরে থেকে। তাহলে কি করব? তো আমি এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করি, মানে আমি এখানে আরেকটা মেথড ক্রিয়েট করব সেট নেম নামে। ওকে, তো তারপরে আমি ভ্যালুটা বাইরে থেকে পাঠাবো। সেট নেম ভ্যালুটা আমি দিলাম, ভ্যালুটা কিন্তু পাঠাচ্ছি, তো ভ্যালুটা তো ধরতে হবে। কী দিয়ে ধরবো? প্যারামিটার দিয়ে ধরি ভ্যালু। আচ্ছা, তারপরে ভ্যালুটা আমি সেট নেম এই মেথডের মাধ্যমে এই ভ্যালুটা পাঠাচ্ছি, প্যারামিটার দিয়ে ধরছি। এখন আমার এই প্রপার্টিতে এই যে নেম প্রপার্টি আছে, এখানে ভ্যালুটা আমি যে বাহির থেকে যেটা এখানে নিচ্ছি সেটাকে অ্যাসাইন করব। ওকে, তো আমি আবার দিস নেম কীভাবে অ্যাসাইন করতে হবে? জাস্ট ইকুয়াল দিয়ে এই যে ভ্যালু, এই যে ভ্যালুটা এখান থেকে পাঠাচ্ছি নিয়ে এখানে এই যে এই নেম প্রপার্টিতে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে। ওকে, তো তাহলে এখানে আরেকবার বলি যে এই যে দিস এই যে কারেন্ট অবজেক্ট বা কারেন্ট যে ক্লাস আছে এটাকে বোঝাচ্ছে। তো এই প্রপার্টিতে অ্যাক্সেস নিতে হলে বা মেথডে অ্যাক্সেস নিতে হলে এইভাবে আমাকে অবশ্যই কারেন্ট যে প্রপার্টি বা অবজেক্ট আছে সেটার মাধ্যমে অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস নিলাম, দেন এই যে ভ্যালুটা আমি এখান থেকে পাঠাচ্ছি এটা ধরছি, ধরে এই প্রপার্টিতে ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। তো ভ্যালুটা যেহেতু এখানে অ্যাসাইন হয়ে গেছে, তো এখন আমি গেট নেমে এই যে একো করছি, এই যে ভ্যালুটা পাঠিয়েছি এই ভ্যালুটাই কিন্তু এখানে একো হবে। তো আমি এখানে এটা নিচে আনতে হবে, নিচে এনে আমি এখানে এখন দেখি এই যে। ওকে, এই ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখাবো, কারণ এটা না দেখালে হয়তো এটা মিস হয়ে যেতে পারে। তারপরে এই ভিডিওটা আমি এখানে এন্ড করব। সেটা হলো আমি এই যে অবজেক্টটা, এটা কোন ক্লাসের অবজেক্ট এটা আমি চেক করতে পারি। এই যে ভেরিয়েবলটা ধরেন আমি এখানে ভারডাম দিলাম, অ্যাপল ভেরিয়েবল, এখানে লিখতে হবে ইনস্ট্যান্স অফ, এই কিওয়ার্ডটা লিখতে হবে। লিখে তারপরে অ্যাপল মোবাইল ক্লাসের নামটা দিলাম, দিয়ে এখন যদি আমি দেখি, এটাকে কমেন্ট করে নিই, এখন যদি আমি দেখি তাহলে দেখবেন যে ট্রু দেখাচ্ছে, কিন্তু যদি এরকম থাকতো তাহলে দেখাতো ফলস। তো এটা কখন কাজে লাগে? কখনো কখনো আমাদের এইভাবে কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয়, হ্যাঁ, যে একটা ভেরিয়েবল সেটা কোন ক্লাসের ভেরিয়েবল বা কোন ক্লাসের অবজেক্ট সেটাকে চেক করার জন্য এভাবে কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয়। তো তখনই আমাদের
এটা ইউজ করে লাগে, তাছাড়া এর তেমন একটা ব্যবহার নাই। ওকে, তো নেক্সট ভিডিও থেকে আমরা আরও শিখব, জানব। তো কথা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।